ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আটক করেছে ভারত, এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার গল্প। আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে? তবে কান পেতে শুনুন। আজ মমতা ব্যানার্জি সেই অভিযোগেরই সত্যতা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি তার সত্যতা প্রমাণ করলেন। অবশেষে আটক হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মমতা ব্যানার্জি তার উপরে যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, মমতা ব্যানার্জি হেরে যাবার পরে তিনি এই কথাটি বলে ফেলেছেন। এটা আসলেই হত্যাকাণ্ড নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সুপরিকল্পিত মিশন, যেটা অলরেডি ফাঁস করে দিয়েছেন মমতা, যে এই খুনটা আসলে ভারতের কেন্দ্রীয় সরকারই করিয়েছে। শাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাব্বাস। এই না হলে আপনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। ওয়াও, ব্যাপারটা খুবই ভালো লাগলো। এন্ড ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। দারুণ দারুণ। কথায় বলে ঠেলার নাম বাবাজি, ঘটনাটা তাই। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সত্যকে কখনোই মিথ্যা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। শরীফ ওসমান হাদির ঘটনায় ঘটেছে ঠিক এরকমই ঘটনা। শহীদ শরীফ ওসমান হাদিকে যখন গুলিবিদ্ধ করা হয়, তখন বাংলাদেশের একটি দল কিন্তু আরেকটি দলের দিকে আঙ্গুল তোলে। বিএনপি তোলে জামায়াতের দিকে, জামায়াত ইসলামী তোলে বিএনপির দিকে। প্রিয় দর্শক, তারা পাল্টাপাল্টি বলতে থাকে যে তারা নিজেদের জন্য বা নিজেদের দলের জন্য ফায়দা লুটতেই আসলে শরীফ ওসমান হাদিকে ব্যবহার করেছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর এতদিন পর এসে বেরিয়ে এসেছে তাকে আসলে কারা মেরেছে, কার নির্দেশে তাকে মারা হয়েছে। প্রিয় দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুরো বিষয়টা খোলাসা করে দিয়েছে। আজকের ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন সেই অপরাধীর নাম, যার নির্দেশেই শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং যার দরুন শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল বিষয়গুলো জানতে বা বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? জি, আমি ফয়সাল করিম মাসুদ। কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। দর্শক, স্ক্রিনের শুরুতেই যে বক্তব্যটি শুনছিলেন, এটি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি জনসভায় দাঁড়িয়ে তিনি এমন এক বিস্ফোরক বোমা ফাটিয়েছেন যার পরতে পরতে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ। আর এই একটি মাত্র বক্তব্যেই রীতিমতো এপার বাংলা থেকে ওপার বাংলা দুই বঙ্গেই দাও দাও করে আগুন লেগে গেছে। কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছেন। তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? আর এই খুনের শিকার হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের এদেশীয় দোসরদের যৌথ পরিকল্পনায় সাজানো হয় এই নির্মম হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট। ঘটনাটি ঘটেছিল গত বছরের 12 ডিসেম্বর। প্রকাশ্য দিবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। দিন দুপুরে এমন দুঃসাহসিক হামলা প্রমাণ করে যে খুনিদের পেছনে কত বড় শক্তিশালী মহলের হাত ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিরবিদায় নেন এই অকুতভয় তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হত্যাকাণ্ড ঘটলে তখন জানা যায় কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান খুনি ফয়সাল এবং তার সহযোগীরা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে ভারতে। বাংলাদেশ থেকে পালিয়ে তারা প্রথমে আশ্রয় নিয়েছিল ভারতের মেঘালয় রাজ্যে। এটা স্পষ্ট যে মেঘালয়ে তাদের জন্য আগে থেকেই সেফ হাউস তৈরি করে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তারা প্রবেশ করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের রাজনীতিতে শুরু হয় তুমুল উত্তেজনা। কিন্তু আসল রহস্যের জন্ম তো ঠিক এখানেই। রাজ্য পুলিশের এসটিএফ যখন ওই খুনিদের ধরে ফেলে, তখন আসামিদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে এমন সব রাঘব বোয়ালদের নাম যা শুনে খোদ কলকাতা পুলিশেরও চোখ কপালে উঠে যায়। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভায় প্রকাশ্যে জানিয়েছেন,
খুনিদের মুখ থেকে নামগুলো বেরিয়ে আসার পরপরই তার কাছে সরাসরি ফোন আসে দিল্লির সাউথ ব্লক থেকে। ফোন করেছিলেন খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদির ডান হাত অমিত শাহ। মমতা দাবি করছেন অমিত শাহ নিজে তাকে ফোন করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আপনি আপনার পুলিশকে বলে দিন এই নামগুলো যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, বাংলাদেশের একজন ছাত্র নেতাকে হত্যার পর সেই খুনিরা ভারতে পালানোর পর যখন ধরা পড়ে, তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাদের বাঁচাতে বা আসল নির্দেশদাতাদের নাম আড়াল করতে এতটা মরিয়া হয়ে উঠবেন? কাকে দিয়ে এই খুন করানো হয়েছিল? কেন অমিত শাহ এই বিষয়টি ধামাচাপা দিতে চাইলেন? এর মানে কি এই নয় যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি নরেন্দ্র মোদীর কোনো না কোনো গভীর যোগসাজশ রয়েছে? তারা কি ভয় পাচ্ছিল যে খুনিদের জবানবন্দিতে দিল্লির ব্লু প্রিন্ট ফাঁস হয়ে যাবে? ভারতের ইন্ধনে এবং বাংলাদেশের ভেতরের কিছু কুলাঙ্গার সহযোগীদের মাধ্যমে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার। নরেন্দ্র মোদী এবং তার সরকার সরাসরি এই হত্যা দায় কোনোভাবে এড়াতে পারে না। বাংলাদেশের ভেতরের কিছু মির্জাফর যারা সবসময় দিল্লির দালালি করে এসেছে, তাদের মাধ্যমেই মোদী সরকার এই কিলিং মিশন বাস্তবায়ন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, আমি নামগুলো বলছি না কারণ আমি চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। আমি নামগুলো বলে দিলে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। এই একটি বাক্যেই কিন্তু অনেক বড় একটি সমীকরণ লুকিয়ে আছে। মমতা বোঝাতে চেয়েছেন নির্দেশদাতাদের নামগুলো এতটাই হাই প্রোফাইল বা এমন কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জড়িত যা প্রকাশ্যে এলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষ এমনিতেই ভারত বিরোধী সেন্টিমেন্টে ফুঁসছে, আর তার উপর যদি অকাট্য প্রমাণ সহ এটা পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের মাটিতে একজন জনপ্রিয় তরুণ নেতাকে হত্যার নির্দেশ সরাসরি নরেন্দ্র মোদীর ইশারায় দিল্লি থেকে এসেছিল, তবে বাংলাদেশ জুড়ে যে তীব্র ভারত বিরোধী আন্দোলন শুরু হবে তার সামাল দেওয়ার ক্ষমতা হয়তো দিল্লিরও থাকবে না। এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একদিন রাজনৈতিক চাপে বা ক্ষোভে সত্যিই এই নামগুলো প্রকাশ করে দেন, তবে ওই দিনই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। মোদী সরকারের আসল চেহারা পুরো পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে যাবে। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে, এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়ে নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নাড়াচাড়া দিয়েছে, এবং অচিরেই আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি, ইউনূস সরকারও একটা বিএনপি সরকার ছিল, সেখানে যিনি নিরপেক্ষতার খোলসে গুপ্ত বিএনপি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা তাৎপর্য আবার অন্য জায়গায়। একদম যে তাৎপর্য নাই তা না। এখানে আওয়ামী লীগের কিছু অপপ্রচার আছে রাজনীতিতে। আওয়ামী লীগ একটা দল যারা খড়কুটো ধরে বাঁচতে চায়। তারা জানা যায় কালেমা শাহাদাত, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বা যত দোয়া, এগুলো বাদ দিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ফিরবে এই জিকির করছে। আওয়ামী লীগ একটা ধর্ম। তারা কখনো জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক আত্মতৃপ্তি খুঁজে, আবার এক এক সময় একটা গুজব ছড়ায় যে এই হবে, এই হচ্ছে আজকে রাতেই হবে, সে হবে। শেখ হাসিনা আগামী 6 মাস পর ফিরবেন, এরকম একটা গুজব ছড়িয়েছে। মাথা উঁচু করে ফিরবে, কচু ফিরবে, জীবনে ফিরবে না। তবে হ্যাঁ, এখানে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে চাপ দিতে। যুক্তরাষ্ট্র কিংবা ভারত মিলে ষড়যন্ত্র করছে বিএনপিকে চাপ দিতে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই কারণে বিষয়টা সামনে আনছি, বাট তারা কখনোই পারবে না। এখন আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চায়। হ্যাঁ, এটাও সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। সরকারের কাছে কোনো পদত্যাগপত্র নাই, রাষ্ট্রপতি দরবারে কোনো পদত্যাগপত্র নাই। এটা একটা ক্রাইসিস। এতে বিএনপি বিপদে পড়বে টুডে টুমরো, কারণ সত্য কখনো গোপন থাকে না। বাট এতে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বিএনপিকে কেউ না কেউ চাপ দিয়ে কিছু আদায় করবে, এটাকে পুঁজি করে, বাট আওয়ামী লীগের চালানো লাভ হবে না। শেখ হাসিনা পদত্যাগ করলো বা কি না করলো বাকি, শেখ হাসিনাকে জনগণ ধাওয়া করে বাংলাদেশ থেকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব পদত্যাগ করলেও কিছু না, না করলেও কিছু না, এতে শেখ হাসিনার কিছু না। হ্যাঁ, পদত্যাগ করেনি কিন্তু পদত্যাগ বলে প্রচার করছে, এটা ক্ষতি হলে বিএনপির হবে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো কিছু না। আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ পদত্যাগপত্র দেখতে চাইবে, তখন কি করবেন? অথচ আওয়ামী লীগ জাতিসংঘ বিরোধী একটা সংস্থা, এবং আওয়ামী লীগকে জাতিসংঘ গণহত্যাকারী দল হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে। অতএব আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল, নিষিদ্ধ দল, জাতিসংঘের কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না। এখন সেই প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান, তিনি যত সমালোচনা করে তিনি আওয়ামী লীগের জম, প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা একটা বড় পোস্ট। এখন কি খলিলুর রহমান শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইবেন নাকি? আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন মন খারাপের খবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে।
জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ আর করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি যে ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে, যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয়ে জটিলতা হয়েছিল। এর ফলে একটা বেকায়দা ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে, কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্র মন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে থেকে সরিয়ে দেওয়া হয় বা তিনিই পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তা ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর তাহলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ, বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিলুর রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলে বিরত রাখার চেষ্টা করবে, এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গা করে নিয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্য ছিল না, তিনি তার জায়গায় করে নিয়েছেন। এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তা না, যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দা করে পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে বা এরকম বেকায়দা যখন করবে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে কমপক্ষে 1 বছর পর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। এটা আরো স্পষ্ট হলো এই খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এই না হলে আপনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মায়ের নাম রাখতে রাজি হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপারটা তো পুরাই জোস। এই বাংলাদেশেই তো আমরা অতীতে দেখেছি, রাস্তার নামে বাবার নাম, স্টেডিয়ামের নামে বাবার নাম, হসপিটালের নামে বাবার নাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাবার নামে অমুক তমুক কিছু হতে দেখেছি। অথচ বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি তার মায়ের নামে অন্য নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানের নাম রাখতে রাজি হননি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এই খবরটি ছেপেছে। এখানে প্রথম আলো এই খবরের শিরোনাম করেছে, প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নাম করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি 2006 সালে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET অধীন পরিচালিত একটি কারিগরি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি। সূত্রটি আরও জানিয়েছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন। বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে
নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে অনুশাসন দিয়েছেন যে যদি নতুন নামকরণ করতে হয় তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে। এর আগে মশা নিধনের কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াও, ব্যাপারটা খুবই ভালো লাগলো। অ্যান্ড ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। দারুণ প্রতিষ্ঠানের নাম যদি পরিবর্তনই করতে হয় তাহলে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে তারপর ওই প্রতিষ্ঠানের নাম করণ করা হোক, যেটা খুশি। কিন্তু অন্য আরেকজনের নাম পরিবর্তন করে মায়ের নাম লিখতে হবে, এটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সায় দেননি। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।